যখন মেধার মূল্যায়ন হবে না, যখন জুনিয়র সিনিয়রকে সুপারসিড করে উপরে চলে যাবে, তাদের মধ্যে নিশ্চয়ই একটা হতাশা নেমে আসবে। বাংলাদেশের সবচেয়ে মেধাবী চিকিৎসকটা এই IPGMR এর কাজ করত, রোগীদের সার্ভিস দিত, ছাত্রদেরকে পড়াইতো, এবং তখন সেখানে ছিল একটা খুবই নিখুঁত অ্যাডমিশন পলিসি, যেখানে শুধুমাত্র মেধাবী ছাত্ররা এই পোস্ট গ্রাজুয়েট কোর্সে জায়গা পাইত। তা আমরা কিন্তু সেইখান থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে গেলাম। আমাদের এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় শুধু নয়, বাংলাদেশের সকল হসপিটাল কিন্তু আমি বলবো একটা উর্বর জায়গা গবেষণা করার জন্য, কারণ আমাদের প্রচুর রোগী আছে এবং আমাদের ভ্যারাইটিস অফ রোগী আছে, যে সমস্ত জিনিসগুলো আমার একটা গবেষণার জন্য খুবই প্রয়োজনীয় এবং দরকারি জিনিস। একজন শিক্ষক তৈরি তো রাতারাতি হবে না। একটা শিক্ষক তৈরি তো আর পলিটিক্যাল ডিসিশন নয়। একটা শিক্ষক তৈরি করতে তো আপনাকে সময় নিতে হবে। বাংলাদেশে যতগুলো মেডিকেল জার্নাল আছে, অধিকাংশ জার্নাল কিন্তু আপনি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডে চিন্তা করেন তাহলে কিন্তু সেরকম মানসম্মত নয়। সুতরাং আমাদের ডাক্তারদেরকে রিসার্চ করতে হবে, মানসম্মত রিসার্চ করতে হবে। যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো আমার দেশের রোগীরা ইন্ডিয়াতে গিয়ে ভোগ করছে, ওই সমস্ত ফ্যাসিলিটিসগুলো যদি আমরা আমাদের দেশে এনশিওর করতে পারি, তাহলে কোনো রোগী ইন্ডিয়াতে যাবে বলে আমি মনে করি না। আসলে এই বিষয়টা আমরা যদি আলোচনা করতে চাই, আমরা যদি কোনো একটা বিশেষ প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আলোচনা করি, তাহলে আপনি দেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা, মেডিকেল চিকিৎসা সম্পর্কে একটা চিত্র পেয়ে যাবেন। আমরা যদি এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি, সেখানে দেখা যাবে যে বিগত 15 বৎসরে এখানে যে চিকিৎসার মান আমাদের নিম্নমুখী হয়েছে, তারপরে আমাদের স্বাস্থ্য শিক্ষার মান যে নিম্নমুখী হয়েছে, সার্বিক ব্যবস্থাপনার যে নিম্নমুখী হয়েছে, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে দায়ী করব নির্লজ্জ দলীয়করণ, নগ্ন দলীয়করণ, মেধাকে মূল্যায়ন না দেওয়া, এবং যারা মেধাশূন্য লোকদেরকে শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকে তাদেরকে বিচার করে, পরীক্ষার পাস থেকে শুরু করে, পদায়ন থেকে শুরু করে, তারপরে আবার প্রমোশন থেকে শুরু করে সর্বত্র এই নির্লজ্জ দলীয়করণের কারণেই আমাদের আজকের এই অধঃপতনটা হয়েছে। আমাদের এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আমরা বিগত 15 বৎসরে আমরা দেখেছি, যেখানে শুধু একটি জিনিসকেই প্রাধান্য দেওয়া হয়েছে নিয়োগের মধ্যে, এমনকি পদোন্নতির মধ্যে, সেটা হলো রাজনৈতিক অ্যাফিলিয়েশন। দ্যাট ইজ শুধুমাত্র দলীয় ভিত্তিতে তাদেরকে প্রমোট করা হয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। এইভাবে যদি মেধাকে অবমূল্যায়ন করা হয়, তাহলে তো দিন শেষে অবশ্যই আপনার শিক্ষার মান কমে যাবে এবং আপনার সেবার মান কমে যাবে, সব কিছুই কমে যাবে আর কি। সুতরাং আমাদের এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের বিগত দিনের যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটার পিছনে একটি মাত্রই কারণ, সেটা হলো নির্লজ্জ দলীয়করণ, মেধাকে অবমূল্যায়ন করা। আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা যে নতুন সরকারটা পেয়েছি, এই নতুন সরকারের কাছে আমাদের আপামর জনগণের একটাই প্রত্যাশা, সর্বক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে মেধার মূল্যায়ন করতে হবে। যদি আমরা মেধার মূল্যায়ন করে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় আমরা স্থাপন করতে পারি এবং যোগ্য ব্যক্তিকে আমরা যদি প্রমোশন দিতে পারি, উচ্চতর পদে পদায়ন করতে পারি, তাহলে অটোমেটিক্যালি বাকি সব কিছু আমাদের কাঙ্ক্ষিত অর্জন অতি অল্প সময়ের মধ্যে অর্জিত হবে। সুতরাং আজকের দিনে আমাদের বর্তমান সরকারের কাছ থেকে এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের সকলের একটাই কামনা হওয়া উচিত, একটাই বাসনা হওয়া উচিত, একটাই কর্ম করা উচিত, সেটা হলো সর্বক্ষেত্রে আমাকে মেধার মূল্যায়ন দিব, সর্বক্ষেত্রে আমাকে মেধার ভিত্তিতে আমরা লোকবল নিয়োগ করব, তারপরে পরীক্ষা পাস থেকে শুরু করে ডিগ্রি অর্জন থেকে শুরু সর্বক্ষেত্রে শুধু আমরা মেধাকে মূল্যায়ন করব এবং মেধার ভিত্তিতে প্রমোশন দেব, তাহলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে বলে আমি আশা করি। এবং এই ধরনের চিত্র আমাদের বাংলাদেশের সর্বত্র আছে। প্রতিটা স্বাস্থ্য সেক্টরের প্রতিটা খাতে এই সেম সমস্যা বিরাজমান। সুতরাং আমি যদি খুব সংক্ষেপে বলি, এই সমস্ত সমস্যাটাকে দূর করতে হলে শুধু একটি জায়গায় আমরাকে হাত দিলেই হবে, সেটা হলো যে কোনো কিছু শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে আমরা মেধার মূল্যায়ন করব এবং মেধার ভিত্তিতে আমরা সমস্ত কার্যক্রম পরিচালনা করব। যে কোনো সার্ভিসে, যে কোনো প্রতিষ্ঠানে যখন মেধার মূল্যায়ন হবে না, যখন জুনিয়র সিনিয়রকে সুপারসিড করে উপরে চলে যাবে, তখন যারা যোগ্য ব্যক্তি এবং যারা নাকি
মেধাবী ব্যক্তি, তাদের মধ্যে নিশ্চয়ই একটা হতাশা নেমে আসবে। বিগত 15 বৎসরে আমাদের এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে অনেক সিনিয়র ব্যক্তি আছে, অনেক মেধাবী চিকিৎসক আছে, তারা এই হতাশার শিকার হয়েছে, এই বঞ্চনার শিকার হয়েছে শুধুমাত্র ওই মেধাকে মূল্যায়ন না করার কারণে, শুধুমাত্র নগ্ন পলিটিসাইজেশনের কারণে। রাজনৈতিক ভিত্তিতে এখানে নিয়োগ দেওয়া হতো, রাজনৈতিক ভিত্তিতে এখানে প্রমোশন দেওয়া হতো। সুতরাং বিগত 15 বৎসরে আমরা যারা বঞ্চনার শিকার হয়েছি, নির্যাতিত হয়েছি, আমরা যাদের আমাদের প্রাপ্য মূল্য যেখানে আমরা পাই নাই, সেখানে অবশ্যই আমাদের এই চিকিৎসকরা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। আর একটা মানসিকভাবে বিপর্যস্ত একজন লোকের কাছ থেকে আপনি কখনো জনগণের সেবা আশা করতে পারেন না। সুতরাং এই কারণেই আমাদের এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের সেবার মানটা সব কিছু কমে গিয়েছিল, প্রত্যেকের মধ্যে একটা হতাশা বিরাজমান ছিল। যেমন আমি যদি আমার নিজের ব্যক্তিগত কথাটা বলি, এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে একেবারে একটা প্রেসক্রাইবড রুল আছে, নিয়ম, সংসদে পাশ করা নিয়ম, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কে হবে চেয়ারম্যান। সেটা হলো যে শুধুমাত্র অধ্যাপকদের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে তারা চেয়ারম্যান হবে এবং ডিপার্টমেন্টের কার্যক্রম চালিয়ে নেবে। সেইভাবে আমি বাংলাদেশের স্বাস্থ্য খাতে আমি প্রফেসর হয়েছিলাম 2001 সালে। সুতরাং আজকে 24 বছর যাবৎ আমি কিন্তু অধ্যাপক। এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের এই নিয়ম অনুযায়ী আমি কিন্তু 2023 সালের জানুয়ারিতে আমি এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান হওয়ার কথা, আমি দাবিদার। কিন্তু বিগত প্রশাসন এতই দুর্নীতিবাদ ছিল, এতটাই দলবাদ ছিল যে তারা কখনো মেধাকে প্রাধান্য দেয় নাই, তারা শুধু দলকে প্রাধান্য দিয়েছে। সেই দলকে প্রাধান্য দিতে গিয়ে তারা আমার উপর বৈষম্য সৃষ্টি করেছে, আমাকে বঞ্চিত করেছে। বঞ্চিত করে আমারই এক ছাত্র, আমারই কত জুনিয়র, সেই ছাত্র ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাকে প্রমোশন দিয়ে করলো অ্যাসোসিয়েট প্রফেসর, করে আমাকে চেয়ারম্যান না করে তাকে চেয়ারম্যান করে দিল। এটা ছিল একটা সুস্পষ্ট আইনের লঙ্ঘন। আমাকে হতাশার মধ্যে ডুবিয়ে দিল এই একটা প্রশাসনিক সিদ্ধান্তের কারণে। আমার মানতে খুব কষ্ট হয়েছে। অবশ্যই যে কোনো মানুষের ক্ষেত্রে এটা মানতে কষ্ট হবে। এবং আমি এই আমার প্রতি যে অপচার হয়েছে সেটা পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশাসনের কাছে আমি তার প্রতিকার চেয়েছিলাম, কিন্তু কোনো প্রশাসন আমার এই প্রতিকারটা করে নাই, আমার প্রতি সুবিচার করে নাই। কারণ আমি যাদের কাছে প্রতিকার চেয়েছিলাম তারা ছিল ওই বিগত সরকারেরই একটা হয়তো অন্য একটা ভার্সন। কিন্তু আজকের এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমাদের বর্তমানে যে প্রশাসনটা এসেছে, সেই প্রশাসনের কাছে আমি আবার আবেদন করেছি। করার পরে এই প্রশাসন বলল যে হ্যাঁ, আপনার প্রতি সুস্পষ্ট অনিয়ম হয়েছে, সুতরাং এটাকে আমরা ঠিক করে দিচ্ছি। তাই বর্তমানে আমাকে তারা আবার এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে। আমি এই নিয়োগের জন্য আমি আজকে যে মাননীয় ভিসি সাহেব আমাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন তার প্রতি আমি আমার পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। শেষ মুহূর্তে হলেও আমি কিন্তু আমার দায়িত্বে ফিরে আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার প্রতি আমার একটা কৃতজ্ঞতা। তবে আমার এই যে 1 বছর 8 মাসের বৈধ চেয়ারম্যানশিপটা যে ছিনতাই করে নিয়ে গেল, যেই সময়টা আমি চেয়ারম্যান হিসেবে মনের সান্ত্বনা নিয়ে যে কাজ করতে পারলাম না, এই ক্ষতিপূরণটা তো আর আমি ফিরে পাবো না। তারপরেও আমি বর্তমান প্রশাসনের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি যে ধরনের বঞ্চনার শিকার আজকে হয়েছি, আমি আমার উদাহরণটা আপনাদেরকে দিলাম। এই একই রকমের উদাহরণ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আরও বিভিন্ন ডিপার্টমেন্টে হয়েছে। সিনিয়রকে বাদ দিয়ে জুনিয়রকে প্রমোট করেছে, জুনিয়রকে চেয়ারম্যান বানিয়েছে এবং বহু জুনিয়র ছেলেদেরকে অন্যায়ভাবে প্রমোশন দিয়েছে, অন্যায়ভাবে সিনিয়রদেরকে ডিঙ্গিয়ে প্রমোশন দিয়ে এই সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছে। চরম দুর্নীতি এখানে হয়েছে এবং শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণের কারণে, শুধুমাত্র দলীয় দৃষ্টিভঙ্গির কারণে, আর কোনো কিছু নয়। সুতরাং ওভারঅল স্বাস্থ্য খাতে যদি আমরা আজকের যে সমস্যাগুলো বিরাজমান বাংলাদেশে, আমি বলবো যে এটা অন্যতম কারণ হইল সর্বক্ষেত্রে এই দলীয়করণ এবং নগ্ন দলীয়করণ, প্রতিটা ক্ষেত্রে মেধাকে প্রাধান্য না দেওয়া। আমরা শুধু যদি একটা জায়গায় নিজেকে সিদ্ধান্ত নিতে পারি যে আজকে থেকে আগামী দিনে আমরা সর্বক্ষেত্রে মেধার মূল্যায়ন করব, তাহলেই আমাদের স্বাস্থ্য খাত
আমাদের স্বাস্থ্য চিকিৎসা এবং আমাদের স্বাস্থ্য শিক্ষা অতি স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আগের জায়গায় ফিরে আসবে, একটা সম্মানজনক জায়গায় ফিরে আসবে। আমি কিছুদিন আগে আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে, মানে আমাদের শিক্ষকদেরই একটা মিলন মেলা ছিল, সেখানে এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। আমি সেখানে বলেছিলাম, এই যে আমরা আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের আজকে শিক্ষার মান নিয়ে, তারপরে চিকিৎসার মান নিয়ে, আমাদের লেখাপড়ার মান নিয়ে আমরা যে উদ্বিগ্ন, মানে আমরা উদ্বিগ্ন কেন? কারণ আমাদের মান অনেক কমে গেছে। প্রশ্নটা হলো, আমাদের মানটা কমলো কোথা থেকে? সেইটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমরা কোথায় ছিলাম এবং কোথা থেকে আমাদের এই মানটা নিম্নমুখী হইল, সেই জায়গাটাকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমি বলেছি, সেই জায়গাটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা হলো আমরা যখন ছাত্র ছিলাম এই বিশ্ববিদ্যালয়ে, সেটা ধরেন 1990 সালের আগের কথা, তখনও কিন্তু এটা বিশ্ববিদ্যালয় হয় নাই। তখন সেটার নাম ছিল IPGMR, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ। আমরা সেদিন দেখেছি IPGMR এর শিক্ষার মান, IPGMR এর চিকিৎসার মান আমরা তখন দেখেছি অনেক উন্নত মান ছিল, শিক্ষার মান ছিল অনেক উন্নত। বাংলাদেশের সবচাইতে মেধাবী শিক্ষকরা এই IPGMR এ কাজ করত, পোস্টেড হইতো। বাংলাদেশের সবচেয়ে মেধাবী চিকিৎসকটা এই IPGMR এ কাজ করত, রোগীদের সার্ভিস দিত, ছাত্রদেরকে পড়াইতো। এবং তখন সেখানে ছিল একটা খুবই নিখুঁত অ্যাডমিশন পলিসি, যেখানে শুধুমাত্র মেধাবী ছাত্ররা এই পোস্ট গ্রাজুয়েট কোর্সে জায়গা পাইত। তা আমরা কিন্তু সেইখান থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে গেলাম। সুতরাং আমাদের আজকে প্রধান কাজ হবে যে আমাদের এই স্ট্যান্ডার্ডটাকে টেনে আমাদের সেই IPGMR এর সময় আমাদের যে স্ট্যান্ডার্ডটা ছিল, যে চিকিৎসা ব্যবস্থাটা ছিল, বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক রুগী, যে সমস্ত অনেক রেয়ার রোগ যেগুলোর চিকিৎসা প্রান্তিক লেভেলে সম্ভব নয়, সেই রোগীগুলো কিন্তু IPGMR আসতো। আমরা দেখেছি আমাদের বড় বড় টিচাররা, অনেক স্বনামধন্য শিক্ষকরা এই সমস্ত রোগের সফলভাবে চিকিৎসা করেছে। কিন্তু আজকে এগুলোর এই সমস্ত ব্যাপারে আমাদের এই হতাশাজনক পরিবেশটা বিরাজ করছে, এই জন্য যে আমরা সেই স্ট্যান্ডার্ডটাকে হারিয়ে ফেলেছি। সুতরাং আমাদের আজকে প্রধান কাজ হবে যে এমন কিছু করা, এমনভাবে এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থাটাকে এমনভাবে পরিচালিত করা, যাতে করে আমরা আমাদের সে হারানো ঐতিহ্যটাকে আবার ফিরে আনতে পারি। তবে হ্যাঁ, এটাও সত্য কথা, আমি যে হারানো ঐতিহ্যটার কথা বললাম, সেটা কিন্তু 1990 সালের ঐতিহ্য। কিন্তু আজকের পৃথিবী কিন্তু আরও অনেক এগিয়ে গেছে। আজকের পৃথিবীর স্ট্যান্ডার্ড কিন্তু 1990 সালের স্ট্যান্ডার্ডে নাই। সুতরাং আমাদেরকে প্রথমে আমাদের যে অধপতনটা হয়েছে, যে অধগতিটা হয়েছে, সেইখান থেকে আমাদেরকে আগে সেই 90 সালের স্ট্যান্ডার্ডে আসতে হবে, IPGMR এর স্ট্যান্ডার্ডে আসতে হবে, অতি স্বল্প সময়ে, বাই ডিফারেন্ট টাইপস অফ শর্ট টার্ম পলিসি। তারপরে আমাদেরকে ভাবতে হবে যে সেই IPGMR এর স্ট্যান্ডার্ড থেকে আজকের গ্লোবাল স্ট্যান্ডার্ডে যদি আমরা যাইতে চাই, তাহলে আমাদের কিছু লং টার্ম পলিসি লাগবে। সেই সমস্ত লং টার্ম পলিসির মাধ্যমে আমাদেরকে এই সংকটটাকে উত্তরণ করতে হবে। মনে রাখতে হবে যে আমাদেরকে এই চিকিৎসা ব্যবস্থাটাকে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিতে হলে এর কোনো বিকল্প নাই। আমাদের বাংলাদেশের চিকিৎসকরা অত্যন্ত মেধাবী চিকিৎসক, এবং এই চিকিৎসকদেরকে যদি সুযোগ দেওয়া যায়, সঠিকভাবে লালন করা যায়, সঠিক চিকিৎসককে নির্বাচন করা যায়, সঠিক মেধাবী চিকিৎসককে যদি প্রমোশন দেওয়া যায়, উচ্চ পদে পদায়ন করা যায়, বহির্বিশ্বে ডিগ্রি অর্জন করার ক্ষেত্রেও যদি আমরা মেধাকে লালন করি, মেধার ভিত্তিতে তাদেরকে যদি আমরা বহির্বিশ্বে উচ্চতর ডিগ্রির জন্য পাঠাইতে পারি, তাহলে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়টাই কিন্তু একসময় যে নামটা ছিল, একটু আগে আপনাদেরকে আমি বলেছি, সেটা ছিল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ। সুতরাং এই ইনস্টিটিউটটার কিন্তু সৃষ্টি লগ্ন থেকে রিসার্চটাকে তারা অনেক গুরুত্বের সাথে দেখেছে। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় সৃষ্টি হওয়ার পরেও কিন্তু এই রিসার্চটাকে অনেক গুরুত্বের সাথে দেখার কথা, কিন্তু যতটা গুরুত্বের সাথে দেখার কথা ছিল, যতটা রিসার্চ আমার এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে যেভাবে হওয়ার কথা ছিল, বিশ্বমানের যে রিসার্চ, আমরা অবশ্যই সেইখানে কিছুটা পিছিয়ে আছি,
এটা অবশ্যই সত্য কথা। সুতরাং এই গবেষণাটাকে যদি আমরা আগায় নিতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে একটু ভিন্ন রকম কতগুলো পদক্ষেপ নিতে হবে। একটা কথা খুবই পরিষ্কার, যে গবেষণা যদি না করা যায় তাহলে কিন্তু বিজ্ঞানের কখনো কোনো উন্নতি হবে না। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবচেয়ে বেশি গবেষণা কিন্তু হয়েছে আমাদের বাংলাদেশের কৃষি খাতে, এবং যে কৃষি খাতের গবেষণাটা সত্যি একটা ঈর্ষণীয়, এবং তার সফলতা আমরা কিন্তু এখন ভোগ করছি। সুতরাং মেডিকেল সেক্টরেও কিন্তু যদি আমরা সফলভাবে গবেষণা করতে না পারি, তাহলে কিন্তু আমরা বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমাদের এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় শুধু নয়, বাংলাদেশের সকল হসপিটাল কিন্তু আমি বলবো একটা উর্বর জায়গা গবেষণা করার জন্য। কারণ আমাদের প্রচুর রোগী আছে এবং আমাদের ভ্যারাইটিস অফ রোগী আছে, যে সমস্ত জিনিসগুলো আমার একটা গবেষণার জন্য খুবই প্রয়োজনীয় এবং দরকারি জিনিস। সুতরাং আমরা কিন্তু গবেষণা করার জন্য আমাদের যে মৌলিক কম্পোনেন্টগুলো দরকার, সেই জিনিসগুলো কিন্তু আছে, পরিবেশটা কিন্তু আছে, আমাদের মেধাটাও কিন্তু আছে। কিন্তু ওই যে আমি একটা কথা বলেছি, আমার মেধাকে লালন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো, গবেষণা যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে অর্থের যোগান দিতে হবে। আর সেই অর্থের যোগানটা আসবে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান থেকে আসতে পারে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে আসতে পারে, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে আসতে পারে, প্লাস সরকার নিজেও এই ধরনের অর্থের যোগান দিতে হবে। অর্থ ছাড়া কিন্তু গবেষণা করা সম্ভব নয়। আমি কিছুদিন আগে ভারতে কোনো একটা ব্যাপারে আমি গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি বেসিক সাবজেক্টে যে সমস্ত টিচাররা কাজ করে, বেসিক সাবজেক্ট বলতে আমরা বোঝাচ্ছি যেমন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, প্যাথোলজি, এই সমস্ত সাবজেক্টে যেগুলোর সাথে সরাসরি পেশেন্টের কোনো সম্পর্ক নাই। আমি দেখলাম ওখানকার ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের একটা টেন্ডেন্সি আছে যে টু বিল্ড আপ দ্য কেরিয়ার ইন বেসিক সাবজেক্টস। আমি তাদেরকে প্রশ্ন করলাম যে তোমরা হোয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন বেসিক সাবজেক্ট? তারা বললো যে আমার এই বেসিক সাবজেক্টে কিন্তু অনেক রিসার্চ করার সুযোগ আছে। আমি বললাম কীরকম, তোমাদের কে ফান্ডিং করে? বলে যে গভর্নমেন্ট আমাদেরকে অনেক ফান্ডিং করে, এবং আমরা এই রিসার্চ করে দেশেরও উন্নতি হয়, আমাদের কেরিয়ার ডেভেলপমেন্ট আমাদের খুব কাজে লাগে। তো এই যে একটা জিনিস আমি ইন্ডিয়াতে দেখে এসেছি, আমি তখন মনে মনে ভাবতাম বাংলাদেশ সরকারের কিন্তু এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া উচিত। প্রত্যেকটা বেসিক সাবজেক্ট যারা রিসার্চ করবে, রিসার্চের জন্য প্রচুর ফান্ড দেওয়া উচিত। এখন প্রশ্নটা দাঁড়ালো এই, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ফান্ড দিচ্ছে, যদিও সেটা আমি বলবো না পর্যাপ্ত। আমরা যারা রিসার্চ করছি, অনেকেই রিসার্চ করছে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় অনেক প্রফেসর রিসার্চ করছে, কিন্তু তাদের যে ফান্ডিংটা সেটা যে খুব পর্যাপ্ত আমি এটা বলবো না, 1 নম্বর। 2 নম্বর হলো, যেটুকু ফান্ডিং হচ্ছে সেটাও কিন্তু প্রপার মনিটরিং হচ্ছে না। আমি মনে করি যে একটা প্রপার মনিটরিং দরকার। আমি যে ফান্ডটা দিচ্ছি সেই ফান্ডটা সঠিকভাবে রিসার্চে ইউটিলাইজ হচ্ছে কিনা, যদি আমরা কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে যদি আমরা এরকম একটা মনিটরিংও করতে পারি, এবং এই রিসার্চের বিষয়টাকে যদি ক্যারিয়ার প্ল্যানিংয়ের সাথে আমরা অ্যাড করতে পারি। ক্যারিয়ার প্ল্যানিংয়ের সাথে অ্যাড করা মানে আমি বোঝাচ্ছি এই যে যদি কেউ রিসার্চ না করে তাহলে কিন্তু তার ক্যারিয়ার ডেভেলপমেন্টে বাধাগ্রস্ত হবে। যারা রিসার্চ করবে এটা তার ক্যারিয়ার প্ল্যানিং একটা ক্রেডেন্সিয়াল হিসেবে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে জিনিসটা উন্নত হবে। সুতরাং আমি মনে করি রিসার্চের অনেক সুযোগ আছে, এটাকে প্যাট্রোনাইজ করা উচিত, নাম্বার 1। আর নাম্বার 2, আরেকটা কথা আমি এই রিসার্চের রিলেটেড বলতে পারি যে আমাদের এটা অপ্রিয় হলেও সত্য যে আমাদের অধিকাংশ ডাক্তারের মধ্যে কিন্তু রিসার্চের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটার একটু অভাব আছে। তো সেই জায়গাটাও কিন্তু আমাদের কাজ করার সুযোগ আছে। আমরা যদি ডাক্তারদেরকে, টিচারদেরকে মোটিভেট করতে পারি যে রিসার্চে, তাহলে আস্তে 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 আমাদের ডাক্তাররা যদি রিসার্চ ওরিয়েন্টেড হয়ে যায়, তাহলে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো এবং গ্লোবালি আমরা একটা জায়গায় দাঁড়াতে পারবো, এবং গ্লোবাল অ্যাক্রেডিটেশনটা আমরা পেয়ে যেতে পাবো। তাতে করে আমাদের চিকিৎসার মান, মেডিকেল এডুকেশনের মান অনেক উন্নত হবে আশা করি। বেসিক সাবজেক্টগুলোতে আমাদের শিক্ষকরা আসতে চায় না। কারণ কি? কারণ হলো যে ফ্যাসিলিটিস, একটা সোশ্যাল স্ট্যাটাস, রিকগনিশন, সেইটার হয়তো একটু অভাব আছে। তো যেহেতু বেসিক সাবজেক্টে যে সমস্ত চিকিৎসকরা ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, তাদেরকে কিন্তু এই জায়গাটাকে আকর্ষণীয় করতে হবে।
আকর্ষণীয় করতে হলে আমার দুইটা জায়গা লাগবে। এক, তাদেরকে রিসার্চে উদ্বুদ্ধ করতে হবে, যেহেতু তারা সরাসরি কোনো রোগীর চিকিৎসার সাথে জড়িত নয়। সুতরাং তাদেরকে আমরা মোটিভেট করতে পারি টুয়ার্ডস রিসার্চ। আর রিসার্চে মোটিভেট করতে হলে তাদেরকে জন্য আমার পর্যাপ্ত ফান্ড আমার ব্যবস্থা করতে হবে। এই হলো 1 নম্বর। 2 নম্বর হলো, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম কিছুদিন আগে আমরা চালু করেছিলাম। সেই নিয়মটা ছিল যে যারা বেসিক সাবজেক্টের শিক্ষক হবে তাদেরকে কিছু ফিনান্সিয়াল বেনিফিট আমরা দিব ইন এডিশন টু দিয়ার বেসিক স্যালারি। হয়তোবা একটা বেসিক, 2টা বেসিক আমরা ইনসেন্টিভ হিসাবে আমরা দেওয়ার প্রস্তাব করেছিলাম, এবং এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের তখনকার মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেব এটাকে অ্যাকসেপ্ট করেছিল, এবং আমাদের এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের যারা বেসিক সাবজেক্টের টিচার আছে তারা কিন্তু এই সুযোগ ফিনান্সিয়াল সুবিধাটা পাচ্ছে। সুতরাং আমি যদি কোনো একটা চিকিৎসককে বেসিক সাবজেক্টকে ইন্টারেস্টেড করতে চাই, তাহলে ইট ইজ এ বেয়ার ফ্যাক্ট যে তাদেরকে ফিনান্সিয়ালি একটু সাপোর্ট করতে হবে। 2 ভাবে করতে পারি। এক, তাদেরকে আমরা 1টা 2টা বেসিকের সমপরিমাণ ফিনান্সিয়াল সাপোর্ট অ্যালাউন্স আমরা দিতে পারি। তাহলে কিন্তু অনেক শিক্ষকরা, অনেক ডাক্তাররা বেসিক সাবজেক্টে আসতে উদ্বুদ্ধ হবে। প্লাস আমি একটু আগে যে কথাটা বললাম, বেসিক সাবজেক্ট টিচারদেরকে আমরা যদি রিসার্চে মোটিভেট করতে পারি এবং তাদেরকে যদি পর্যাপ্ত ফান্ড দিতে পারি, আমি নিশ্চিত যে আমাদের অনেক মেধাবী চিকিৎসক বেসিক সাবজেক্টে আসতে চাইবে, বেসিক সাবজেক্টে তারা কেরিয়ার করতে চাইবে এবং বেসিক সাবজেক্টটাকে নিয়ে তারা আগামী দিনে এগিয়ে যেতে চাবে। এইটা তো খুবই সত্য কথা যে আমরা আমাদের বেসিক সাবজেক্টকে যদি ডেভেলপ করতে না পারি, তাহলে কিন্তু আমরা একটা গুড ক্লিনিশিয়ান, একটা গুড সার্জন, একটা গুড ফিজিশিয়ান আমরা তৈরি করতে পারবো না। সুতরাং বেসিক সাবজেক্টকে যদি আমরা কিছুটা হলেও ডেভেলপ করতে চাই, আমাদের টিচারদেরকে, ডাক্তারদেরকে যদি একটু এইদিকে আসার জন্য উদ্বুদ্ধ করতে চাই, তাহলে আমাদের এই দুটোর দিকে একটু নজর দিতে হবে। শিক্ষক সংকট, বিশেষ করে বিভিন্ন মেডিকেল কলেজে যে বেসিক সাবজেক্টের শিক্ষক সংকটটা প্রকট। আমি শুধু বলবো না যে বেসিক সাবজেক্টের শিক্ষক সংকটটা প্রকট, এবং এই বিভিন্ন মেডিকেল কলেজের কিন্তু শিক্ষক সংকট সব দিকেই প্রকট, বেসিক সাবজেক্টেও প্রকট এবং ক্লিনিক্যাল সাবজেক্টেও প্রকট। এটার একটা কারণ আমি মনে করি, সেটা হলো খুবই অপরিকল্পিতভাবে, কোনো প্রকার ফিউচার প্ল্যানিং না করে, শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় অতি স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল কলেজ সরকারি পর্যায়ে সেট আপ হয়ে গেছে। আমরা কিন্তু একটা মেডিকেল কলেজ সেট আপ করার আগে চিন্তা করলাম না যে এইখানে এই মেডিকেল কলেজটা চালাইতে হলে আগামী দিনে আমার কোন কোন সাবজেক্টে কত সংখ্যক টিচার আমার দরকার। এই সমস্ত স্টাডি না করে, রিসার্চ না করে আমরা কিন্তু জাস্ট পলিটিক্যালি কিছু মেডিকেল কলেজ তৈরি করে ফেললাম। এখন একজন শিক্ষক তৈরি তো রাতারাতি হবে না। একটা শিক্ষক তৈরি তো আর পলিটিক্যাল ডিসিশন নয়। একটা শিক্ষক তৈরি করতে তো আপনাকে সময় নিতে হবে, 5 বছর 6 বছর। প্ল্যানিংটা ওইভাবে করতে পারতাম যে আমি আগামী 5 বছরে 3টা মেডিকেল কলেজ সেট আপ করবো। সুতরাং এই আগামী 5 বছরে 3টা মেডিকেল কলেজকে চালাইতে হলে আমার কি পরিমাণ ম্যান পাওয়ার দরকার, কোন ডিসিপ্লিনে কি পরিমাণ চিকিৎসক দরকার, সেটা আমি আগে তৈরি করব। তৈরি করে দেন আমি যদি এই মেডিকেল কলেজগুলোকে সেট আপ করতাম, তাহলে আজকের যে বিপজ্জনক পজিশনে আমরা পড়ে গেলাম, শিক্ষক শূন্যতা, এইখানে হয়তো আমরা থাকতাম না। এটা হলো একটা কথা। কিন্তু প্রশ্ন পাশাপাশি আছে, মেডিকেল কলেজ তো তৈরি হয়ে গেছে, এখন সমাধানটা কি? সমাধানের আমি একটা দিক দেখি, সেটা হলো এই বেসিক সাবজেক্টের টিচার সংখ্যা বাড়ানোর জন্য একটা উদ্যোগ নিতে হবে। বিভিন্ন মেডিকেল কলেজে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে বেসিক সাবজেক্টের যে সমস্ত পোস্ট গ্রাজুয়েট কোর্সগুলো আছে, এই পোস্ট গ্রাজুয়েট কোর্সগুলোর দিকে নজর দিতে হবে। প্রয়োজনে সিট সংখ্যা একটু বাড়াইতে হবে, বেশি বেশি টিচারদেরকে এনরোল করতে হবে, এবং তারা আগামী 5 বছরে অধিক সংখ্যক টিচারকে আমরা যেন পোস্ট গ্রাজুয়েট টিচার বেসিক সাবজেক্টে তৈরি করতে পারি, যেন তারা পরবর্তীতে শিক্ষক হিসাবে কাজ করতে পারে। এই উদ্যোগটা আমাকে নিতে হবে। আর ঠিক এই মুহূর্তে আমার একটা অবজারভেশন আছে, সেটা হলো আমাদের বেসিক সাবজেক্টে এখনো পর্যন্ত আমার জানা মতে প্রচুর পোস্ট গ্রাজুয়েট শিক্ষক আছে যারা সরকারি চাকরি করে না, তারা বেসরকারি চাকরি করে, বেসরকারি খাতে তারা আছে। এবং আমার জানা মতে প্রচুর বেসরকারি পোস্ট গ্রাজুয়েট
মানে টিচার আছে বেসিক সাবজেক্টে যারা বেসরকারি পর্যায়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি কোনোভাবে কোনো একটা মেকানিজম করে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি তাদেরকে সরকারি পর্যায়ে নিয়োগ দিতে পারে, তাহলে আমি মনে করি যে আপাতত যে আমরা অ্যাকিউট ক্রাইসিসে পড়ে গেছি সেই ক্রাইসিস থেকে কিছুটা হলেও আমাদের উত্তরণ হবে। সুতরাং আমার আজকের আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সরকারের প্রতি আমার একটা আবেদন যে দ্রুত সময়ের মধ্যে কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতাকে মানে প্রশ্রয় না দিয়ে বা প্রয়োজনে আমলাতান্ত্রিক জটিলতাটাকে নিরসন করে হলেও যদি আমরা এই ধরনের মানে প্রাইভেট লেভেলে যে সমস্ত পোস্ট গ্রাজুয়েট টিচার আছে ইন বেসিক সাবজেক্ট, তাদেরকে যদি আমরা গভর্নমেন্ট সেক্টরে একটু এমপ্লয়মেন্ট করতে পারি, আমার ধারণা যে বর্তমান সংকটটা অনেকাংশে আমরা লাঘব করতে পারব। গবেষণা হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন শুধু একটাই, সেই গবেষণাগুলো কি মানসম্মত গবেষণা কিনা? আমাকে একটু মানসম্মত গবেষণা করতে হবে। আমাদের বাংলাদেশে যতগুলো মেডিকেল জার্নাল আছে, অধিকাংশ জার্নাল কিন্তু মানে আপনি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডে চিন্তা করেন তাহলে কিন্তু সেরকম মানসম্মত নয়। সুতরাং আমাদের ডাক্তারদেরকে রিসার্চ করতে হবে, মানসম্মত রিসার্চ করতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, আমি অ্যাজ এ পার্সোনালি আমার একটা মতামত আছে, সেটা হলো আমরা যদি একটা মানসম্মত রিসার্চ করতে চাই তাহলে কিন্তু একটা মানে তার জন্য আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু একটা ল্যাব ফ্যাসিলিটিস থাকতে হবে। কারণ পৃথিবী এখন মানে এগিয়ে এমন একটা পর্যায়ে গেছে যে এখন আর ক্লিনিক্যাল রিসার্চ ক্লিনিক্যাল পর্যায়ে নাই, এটা এখন বেসিক পর্যায়ে চলে গেছে, মানে কি বলে মলিকুলার পর্যায়ে চলে গেছে, মলিকুলার রিসার্চ। সুতরাং আমরা যদি এখন এই যে মলিকুলার স্টাডিগুলোকে, মলিকুলার রিসার্চটাকে যদি আমি উদ্বুদ্ধ করতে না পারি, প্যাট্রোনাইজ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের মানসম্মত রিসার্চ হবে না। সুতরাং আমার প্রত্যেকটা মেডিকেল কলেজে এবং বিশেষ করে আমার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা যেন একটা কি বলে মৌলিক গবেষণা করতে পারি, একটা মলিকুলার মানে লেভেলে আমরা যদি গবেষণা করতে পারি, সেই জন্য আমাদের যেটা ল্যাবরেটরি সেট আপ, এই ল্যাব সেট আপটা বিভিন্ন মেডিকেল কলেজে যদি আমরা করতে পারি। আমাদের বাংলাদেশে এখন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ছাড়াও কিন্তু আরও কয়েকটা মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, এগুলো কিন্তু আমরা চাইলে এই ধরনের সেট আপ তৈরি করতে পারি যেখানে আমরা মানে মানসম্মত রিসার্চ করতে পারবো। ওয়ার্ল্ড যেখানে এগিয়ে গেছে একদম মলিকুলার লেভেলে, সেখানে আমরা যদি মলিকুলার লেভেলে যেতে না পারি তাহলে তো আমাদের রিসার্চের মূল্যায়ন হবে না। সুতরাং আমাদের রিসার্চের মূল্যায়নটা যদি বাড়াতে চাই, এটা স্ট্যান্ডার্ড যদি বাড়াতে চাই, তাহলে আমাদেরকে সেইভাবে প্ল্যানিংটা করতে হবে। সুতরাং আমার একটা সাজেশন থাকবে, সেটা যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং মেডিকেল কলেজ পর্যায়ে আমরা যদি এই জিনিসগুলোকে রিসার্চটাকে একটু ফ্যাসিলিটেট করতে পারি, একটা ল্যাব সাপোর্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। দুঃখজনক একটা জিনিস হলো যে বিভিন্ন মেডিকেল কলেজ যেগুলো সরকারি পর্যায়ে আছে, আমরা তো বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়টি বেসরকারি পর্যায়ে আছে, আমরা কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারি নিজের ভাবে, কিন্তু একটা মেডিকেল কলেজ পর্যায়ে কিন্তু এই সিদ্ধান্তগুলো সহজে নেওয়া খুব কঠিন, যেহেতু এখানে অনেক আমলাতান্ত্রিক জটিলতা আছে। সুতরাং এই সমস্ত আমলাতান্ত্রিক জটিলতাগুলোকে অ্যাভয়েড করে যদি আমি প্রত্যেকটা মেডিকেল কলেজকে, বিশেষ করে পুরাতন যে 7টা মেডিকেল কলেজ আছে, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ, ময়মনসিং, চিটাগাং এটসেট্রা, এগুলোকে যদি আমি একটা রিসার্চ সেন্টার হিসেবে ডেভেলপ করতে পারি, তাহলে আমি আশা করি আমাদের দেশে চিকিৎসকরা মানসম্মত রিসার্চ করতে পারবে। আমাদের দেশে চিকিৎসকদের মানসম্মত রিসার্চ করার মেধা তাদের আছে, কিন্তু একটু ইনফ্রাস্ট্রাকচারাল যে লজিস্টিক ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিসগুলোকে আমরা যদি এনশিওর করতে পারি, আমার বিশ্বাস আমাদের চিকিৎসকরাও মানে বিশ্বমানের রিসার্চ করতে পারবে এবং তারা তাদের স্ট্যান্ডার্ড বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে পারবে। প্রশিক্ষণ তো এখানে 2 রকমের আছে। আমরা ডাক্তাররা যে সমস্ত প্রশিক্ষণগুলো মানে মানে বলে থাকি, একটা হলো তার ইন কোর্স প্রশিক্ষণ, সে যখন পোস্ট গ্রাজুয়েট কোর্সে থাকে, সেই কোর্সে থাকাকালীন সময়ের তার একটা প্রশিক্ষণ আছে আর কি, সেটা তো আমাদের দেশে হচ্ছে। এখন আমরা যদি একজন ডাক্তারকে গ্লোবাল স্ট্যান্ডার্ডের একজন এক্সপার্ট ডাক্তার, একজন বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে পারি, তাহলে আমার যেটা প্রস্তাব সেটা হলো যে একজন সার্জন হওয়ার পরে, এফসিপিএস মনে করেন সার্জারিতে এফসিপিএস করেছে, হয়ে গেল, একজন মেডিসিনে এফসিপিএস করেছে, হয়ে গেল, ডিউরিং কোর্স
তার তো একটা ট্রেনিং ফ্যাসিলিটিস আছে। তো সেইখানে বিশেষ করে যারা নাকি বেসরকারি ক্যান্ডিডেট, তাদের ব্যাপারে কিন্তু পর্যাপ্ত আর্থিক সুবিধা দেওয়াটা আমি মনে করি খুবই জরুরি। কারণ আর্থিক সুবিধা যদি তাদেরকে আমরা না দেই, তাহলে কিন্তু তারা প্রশিক্ষণে মনোনিবেশ করতে পারবে না। আমি কিন্তু ইন্ডিয়াতে দেখেছি, পাকিস্তানেও দেখেছি, যারা নাকি ডিউরিং পোস্ট গ্রাজুয়েট কোর্স তারা যখন ট্রেনিংয়ে থাকে, বিশেষ করে বেসরকারি চিকিৎসক, তাদেরকে একটা ভালো অঙ্কের মানে কি বলে প্রশিক্ষণ ভাতা দেওয়া হয়। সুতরাং আমাদের দেশে একটা প্রশিক্ষণ ভাতা দেওয়া হয়, কিন্তু এটা মানে অ্যামাউন্টটা খুবই দুঃখজনক, এবং সেটাও সবসময় যে তারা রেগুলারলি পাচ্ছে এমনটাও নয়। তো আমি মনে করি যে আমাদের চিকিৎসকরা যখন নাকি তারা পোস্ট গ্রাজুয়েট কোর্সে থাকে, তাদেরকে একটা মানে প্রশিক্ষণকালীন একটা ভাতা বিশেষ করে বেসরকারি চিকিৎসকদেরকে দেওয়া উচিত, যাতে তারা সমস্ত সময়টা, সমস্ত মেধাটা তারা প্রশিক্ষণে কাজে লাগাতে পারে। এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে প্রত্যেকটা জায়গায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ে তো বাজেটের অভাব নাই, সুতরাং আমি তো মনে করি যে যদি একটা সিদ্ধান্তটা ভালোভাবে আমরা নিতে পারি, তাহলে আমরা এই পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডক্টরদের ক্ষেত্রে আমরা কিন্তু ভালোভাবে তাদেরকে ট্রেনিং করার জন্য তাদেরকে ট্রেনিং অ্যালাউন্স বা ট্রেনিং ভাতা আমরা দিয়ে তাদের ট্রেনিংটাকে সুন্দর করে করতে পারবো। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো একজন চিকিৎসক যখন বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে যাওয়ার পরে সে যখন তার কর্মক্ষেত্রে ঢুকে যায়, সেই কর্মক্ষেত্রে ঢোকার পরেও কিন্তু তার টাইম টু টাইম অনেক প্রশিক্ষণের দরকার আছে, এবং এই ধরনের প্রশিক্ষণ কিন্তু আমরা হোম অ্যান্ড অ্যাব্রড করতে পারি। চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা ছেলে মনে করেন চাকরি করতেছে, সে একজন স্পেশালিস্ট ডক্টর, সে কিন্তু চাইলে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে এসে কোনো একটা বিশেষ মানে সাবজেক্টের উপরে একটা বিশেষ স্পেশালিটির উপরে ট্রেনিং করতে পারে। এই সুযোগটা আমার চিকিৎসকদেরকে দিতে হবে। নাম্বার 2, আমাদের প্রত্যেকটা পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদেরকে যেন বিদেশে ট্রেনিং করতে পারে, এই সুযোগটা আমাদের তৈরি করতে হবে। যদি আমাদের চিকিৎসকরা বিদেশে গিয়ে বিভিন্ন রকমের ট্রেনিং তো আছে, নানান রকমের ট্রেনিং কিন্তু বিদেশে অফার করে, ইংল্যান্ড অফার করে, তারপরে ইন্ডিয়া অফার করে, তারপরে সিঙ্গাপুর অফার করে, বিভিন্ন উন্নত দেশ কিন্তু নানা ধরনের ট্রেনিং অফার করে। এখন আমাদের এই বিশেষজ্ঞ ডাক্তাররা যদি বছরে 1-2টা এরকম ট্রেনিং তারা পায়, এই এক্সপোজারটা তারা পায়, এবং এটা যদি কন্টিনিউ করে, তাহলেই দেখা যাবে যে আমাদের ডাক্তারদের প্রশিক্ষণের মান অনেক বাড়বে, গুণগত মান অনেক বাড়বে, এবং তাদের মেধা এবং তাদের জ্ঞান এটা একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে উন্নীত হবে। দেওয়ার মাধ্যমে, নেওয়ার মধ্যে গিভ অ্যান্ড টেক করতে হবে। আমি কি করছি শুধু তা নয়, গোটা পৃথিবী কি করছে সেটাও আমাকে দেখতে হবে। তাদের সাথে আমার একটা এক্সচেঞ্জ থাকতে হবে, এক্সচেঞ্জ অফ ভিউজ, এক্সচেঞ্জ অফ নলেজ, এক্সচেঞ্জ অফ টেকনোলজি, শেয়ারিং অফ টেকনোলজি, এভরিথিং যদি আমরা করতে পারি তাহলে হবে। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রচুর ফান্ড কিন্তু এই পারপাসে আছে, তবে আমার যতটুকু আমি দেখতে পেয়েছি এই ডাক্তারদের বিদেশে প্রশিক্ষণের ব্যাপারে সেই ফান্ডটা সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না, সবাইকে দেওয়া হচ্ছে না। কী কারণে যেন হচ্ছে না, হয়তো বা কোনো আমলাতান্ত্রিক জটিলতা। সুতরাং আমি মনে করি যে এই জটিলতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ডাক্তারদের যদি সত্যিকার অর্থে একটা ভালো ডাক্তার হিসেবে তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে এই সুযোগগুলো অবশ্যই তৈরি করতে হবে। আমাদের দেশে যে সমস্ত রোগীরা ইন্ডিয়াতে যাচ্ছে, একটা পেশেন্টের অবশ্যই তার রাইট আছে, সে যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে তার রোগের চিকিৎসা করতে পারে। এটা এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তারা যদি মনে করে সে ইন্ডিয়াকে চিকিৎসা করবে, যেতে পারে। কিন্তু প্রশ্নটা হলো তারা কেন যাচ্ছে? তারা ইন্ডিয়া থেকে ফিরে এসে কি বলছে? তারা বলছে যে ওখানে আমরা চিকিৎসা করে স্যাটিসফাইড। এই যে স্যাটিসফ্যাকশন, এটাকে আমাদেরকে একটু অপারেশনালি ডিফাইন করতে হবে যে আমরা তাহলে কোন কোন জায়গায় ল্যাকিংস আছি, কোন কোন জায়গায় আমাদের দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। আমি মনে করি আমাদের দেশে চিকিৎসকদের মেধার কোনো অভাব নাই। একজন ইন্ডিয়ান ডক্টরের চেয়ে আমার দেশের ডক্টরের মেধাটা কম, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু আমার দেশের চিকিৎসকদের ক্ষেত্রে কয়েকটা জিনিসকে আমি মনে করি এনশিওর করতে হবে। সেটা হলো যে আমার দেশের চিকিৎসা লজিস্টিক্সটা এনশিওর করতে হবে, লজিস্টিক সাপোর্ট আমাকে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে এই যে টেকনোলজিক্যাল লজিস্টিক সাপোর্টটা আমরা যদি প্রত্যেকটা হাসপাতালে এনশিওর করতে পারি, তাহলে হয়তো এই প্রবণতাটা কমে আসবে। আমি ইদানিং লক্ষ্য করেছি যে আমাদের অনেক রোগীরা
ইন্ডিয়াতে যায় শুধুমাত্র কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কেন? আমরা তো এইসব পরীক্ষা নিরীক্ষা বাংলাদেশে সেট আপ করতে পারি। সুতরাং এইসব দিক দিয়ে আমরা একটা নজর দিই যে যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো আমার দেশের রোগীরা ইন্ডিয়াতে গিয়ে ভোগ করছে, ওই সমস্ত ফ্যাসিলিটিসগুলো যদি আমরা আমাদের দেশে এনশিওর করতে পারি, তাহলে কোনো রোগী ইন্ডিয়াতে যাবে বলে আমি মনে করি না। 2 নম্বর কথা হলো যে ইন্ডিয়াতে চিকিৎসা ব্যয়টা রিলেটিভলি কম বলে অনেকে দাবি করে। যদি তাই হয়ে থাকে তাহলে এইখানে আমাদের এবং আমাদের সরকারের একটু ভূমিকা আছে। সেটা হলো যে সমস্ত কারণে আমাদের চিকিৎসা ব্যয়টা একটু বেশি, ওই সব জায়গাগুলোকে একটু অ্যাড্রেস করতে হবে। যদি অ্যাড্রেস করে এটাকে একটু গণমুখী করতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের দেশের রোগীরা ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। কারণ আমাদের দেশের অনেক কঠিন জটিল জটিল রোগের চিকিৎসা আমাদের চিকিৎসকরা কিন্তু করতে পারছে। পাশাপাশি আমাদের যে ওভারঅল যে একটা চিকিৎসকদের যে একটা মোটিভেশনাল একটা ব্যাপার আছে, ওই মোটিভেশনাল আসপেক্টও কিন্তু আমাদের কাজ করতে হবে। ইথিক্সের আসপেক্টেও আমাদের কিছু কাজ করতে হবে। এই কাজগুলো কিন্তু কঠিন না। এই কাজগুলো যদি আমরা হাতে নিতে পারি, কাজগুলো যদি করতে পারি, প্লাস যদি আমি আমার চিকিৎসা সরঞ্জামের উপর আমি গভর্নমেন্টের একটা নজর আসে, চিকিৎসা সরঞ্জামটা যেন আমরা সহজে পেতে পারি, কম খরচে পেতে পারি, এমন যদি আমরা একটা উদ্যোগ নিতে পারি, তাহলে দেখবেন আমাদের দেশের চিকিৎসা ব্যয় অনেক কমে যাবে এবং আমাদের দেশের রোগীরা অন্য দেশে যাবে না। এটি আমার ধারণা, আমার বিশ্বাস। আমাদের এই যে অধঃপতন হয়েছে, আমাদের চিকিৎসা ক্ষেত্রে অধঃপতন হয়েছে, শিক্ষা খাতে অধঃপতন হয়েছে, এটার তো কারণ তো একটাই, সেটা হলো নগ্ন দলীয়করণ। আমি কিন্তু অনেক দেশে আমি গিয়েছি, বিভিন্ন দেশের বিভিন্ন মেডিকেল কলেজে আমি গিয়েছি, হাসপাতালে গিয়েছি, দেখেছি, কিন্তু আমি কখনো কোনো দেশের কোনো হাসপাতালে, কোনো মেডিকেল কলেজে ওই দেশের রাজনীতির কোনো ছাত্র সংগঠন আমি দেখি নাই। আমি কোনো ডাক্তারকে কিন্তু ওই দেশের রাষ্ট্রীয় পলিটিক্সের সাথে আমি ইনভলভ হইতে আমি দেখি নাই। আমি বলতে চাই যে কোনো মেডিকেল কলেজে আমাদের যেরকম একটা বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন আছে, এই ধরনের কোনো রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠন আমি কিন্তু কোনো আমাদের পার্শ্ববর্তী এশিয়ার কোনো দেশে আমি কিন্তু এটা লক্ষ্য করি নাই। সুতরাং আমি যদি আমার এই মেডিকেল এডুকেশনটাকে বাঁচাইতে চাই, শুধু মেডিকেল এডুকেশন নয়, ওভারঅল বাংলাদেশের এডুকেশনটাকে যদি আমি বাঁচাতে চাই, তাহলে এই ছাত্র রাজনীতি এটাকে অবশ্যই বন্ধ করতে হবে। প্লাস আজকে যদি আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত লোকদের কাছ থেকে যদি তাদের পেশার সর্বোচ্চ সার্ভিসটা আমরা পাইতে চাই, তাহলে তাদেরকেও পলিটিক্সের ঊর্ধ্বে উঠতে হবে, রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। কিন্তু আজকের দিনে সময় এসেছে এই দাবি তোলার যে সর্বক্ষেত্রে পেশাজীবী রাজনীতি বন্ধ করতে হবে, সর্বক্ষেত্রে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ছাত্র রাজনীতি বন্ধ করে ফেললে তাহলে নেতৃত্ব তৈরি হবে কোথা থেকে? আমার উত্তর শুধু আপনাদের জন্য একটাই, যে দেশে ছাত্র রাজনীতি নাই সে দেশে নেতৃত্ব কোথা থেকে আসে, কিভাবে ডেভেলপ করে? সুতরাং নেতৃত্ব তৈরি করার জন্য আমাকে ছাত্র রাজনীতি নামিয়ে দিতে হবে, এইটা কিন্তু আমি বিশ্বাস করি না। সুতরাং এই ছাত্র রাজনীতি আর এই প্রফেশনাল রাজনীতি আমাদেরকে ডুবিয়ে দিয়েছে। আমাদের ডাক্তারদের মধ্যেও কিন্তু এই প্রফেশনাল রাজনীতি আছে, আর এই প্রফেশনাল রাজনীতিতে কিন্তু আমার ডাক্তাররা দ্বিধা বিভক্ত, বহুধা বিভক্ত। তাতে করে কি হলো? তাহলে কিন্তু আমাদের প্রফেশনের মান মর্যাদা কমে যাচ্ছে। ওই দলীয় সংকীর্ণতা আমাদের মধ্যে প্রাধান্য পাচ্ছে। এইগুলা দলীয় সংকীর্ণতা প্রাধান্য পেলে তো আমরা নিশ্চয়ই গুণগত মানকে উন্নত করতে পারবো না। সুতরাং আমার বক্তব্য পরিষ্কার, সেটা হলো প্রফেশনাল রাজনীতি বন্ধ করতে হবে, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্ররা শুধু লেখাপড়া করবে, আর শুধুই লেখাপড়া করবে, আর যারা প্রফেশনাল পার্সোনালিটি তারা শুধু জনগণকে সার্ভিস দিবে এবং রিসার্চ করবে, আর কোনো কাজ তাদের থাকতে পারবে না।